ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও সম্প্রীতির অপূর্ব সমন্বয়ে সমৃদ্ধ সিলেট বিভাগ। বাংলাদেশের সিলেট বিভাগকে বলা হয় অলি আউলিয়ার দেশ। সিলেটের দর্শনীয় স্থানগুলোতে প্রতিবার হাজার হাজার লোকের সমাগম হয়। তবে আজ আমরা সম্পূর্ণ সিলেট নয়, সিলেট বিভাগে অবস্থিত মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় নয়াবাজার ডাকঘরের অন্তর্গত পাতিয়া সাঙ্গন গ্রামে একটি অতি প্রাচীন ও জাগ্রত মন্দির সম্পর্কে জানব। সনাতনী কৃষ্টির আদি দেবদেবী সম্বলিত একটি পথ বা আমরা যাই বলি না কেন, সেটি হচ্ছে হিন্দু ধর্ম। ধী ধাতুর সাথে মন প্রত্যয় যোগে ধর্ম শব্দের সৃষ্টি, আর এর অর্থ হচ্ছে যা আমরা ধারণ করি তাই ধর্ম। হিন্দু ধর্মের একটি আদি দেবতার নাম কাল ভৈরব, যার কথা ও ইতিহাস বা বিষয় আমরা জানব। ভৈরব সংস্কৃত শব্দ, এর অর্থ ভয়ঙ্কর। ভগবান শিবের একটি বিশেষ কৃপাকে ভৈরব হিসেবে শিবপুরাণ বা ওই জাতীয় শাস্ত্রে উল্লেখ রয়েছে। শিবের ভৈরব রূপের কাহিনী অনেকটা এরকম। সৃষ্টিকর্তা ব্রহ্মার আদিতে পঞ্চমুখ ছিলেন, শিব ও পঞ্চানন। ব্রহ্মা শিবের থেকে অধিক গুরুত্ব দাবি করেন এবং অসম্ভব অহংকার প্রকাশ করতে থাকেন। বাকরুদ্ধ শিব ব্রহ্মার পঞ্চম মস্তকটি কর্তন করেন। এতে শিবের উপর ব্রহ্মহত্যার পাপ অর্পিত হয়। ব্রহ্মা কপল হাতে নিয়ে শিবকে একটি দীর্ঘ সময় ভ্রাম্যমাণ অবস্থায় কাটাতে হয়। শিবের এই ভ্রাম্যমাণ রূপই ভৈরব বা কালভৈরব নামে পরিচিত। কালভৈরব স্বয়ং বরাহরূপী। ষড়রিপুকে তিনি নিয়ন্ত্রণ করেন বলে তন্ত্রে বিশ্বাস করা হয়। হিন্দু পুরাণ মতে কালভৈরব কাল বা সময়ের শাসক। ভারতের রাজস্থান, তামিলনাড়ু এবং নেপালে হিন্দু পুরাণের দেবতাদের মধ্যে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ দেবতা বলে বিবেচিত। হিন্দু, জৈন ও বৌদ্ধ ধর্মে তাকে সমানভাবে সম্মান করা হয়। এ তো জানলাম ইতিহাস সম্পর্কে। এবার আমরা ফিরে যাব মূল বিষয়ে। আজ আমরা একটি জাগ্রত ও প্রাচীন মন্দিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। মন্দিরের নাম পাতিয়া সাঙ্গন শ্রী শ্রী কাল ভৈরব বাড়ি। এর প্রতিষ্ঠাতা সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। কে বা কারা এই মন্দিরের ভূমিদাতা তাও সঠিক কোনো তথ্য না থাকলেও সরকারিভাবে 1956 ও 2002 সালের রেকর্ড অনুযায়ী শ্রী শ্রী কালভৈরব বাড়ি নামেই এর সম্পত্তি পাওয়া যায়। তবে লোকমুখে জানতে পারি 1947 এর দেশভাগের পূর্বে অধর ঠাকুর গোস্বামী নামে একজন সেবায়েত এর তত্ত্বাবধানে ছিলেন। তিনি মন্দিরের দেখাশোনা করতেন। তবে মন্দিরের পেছনে একটি পুরাতন বটগাছ থেকে ধারণা করা হয় এটি আনুমানিক 300 বৎসর পুরাতন ও জাগ্রত একটি মন্দির। বটগাছটির অনেকগুলো শাখা প্রশাখা ছিল। কালের আবর্তনে এবং মন্দিরের স্বার্থে সেগুলো কেটে ফেলা হয়। তবু এই বিশাল বটবৃক্ষই এখন ভবিষ্যৎ প্রজন্মের কাছে কালের সাক্ষী হয়ে আছে। কিছু কথা না বললেই নয়, এই বটগাছটিতে কিছু পরজীবী উদ্ভিদ দেখা যায়। ছোট ছোট মৌচাকের মতো পরজীবীগুলো হতে সর্বদাই ধোঁয়া বের হতে থাকে। মন্দিরে প্রবেশের পর গা শিউরে ওঠা কিছু অনুভূতি কাজ করছিল। এই মন্দিরের মূল অংশ এটি। আশেপাশের এবং এই পাতিয়া সাঙ্গন গ্রামের
ভক্তপ্রাণ মানুষের সামগ্রিক প্রচেষ্টায় এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে যে মূর্তি দেখতে পাচ্ছেন তা কাজল নামে একজন দানবীর ব্যক্তি মন্দির প্রতিষ্ঠাকল্পে দান করেন। এটি পাথরের তৈরি। এই মন্দিরে নিত্য পূজা দেওয়া হয়। দূর দূরান্ত হতে ভক্তরা তাদের মানত করার আশায় এখানে উপস্থিত হন। মানত শেষেও তারা এখানে এসে তাদের শ্রদ্ধা নিবেদন করেন। মন্দিরের দক্ষিণ পাশে একটি পুরাতন মন্দির দেখা যায়, যা পূর্বে ছিল, আর বর্তমানে এটি নতুন সংযোজিত মন্দির। মন্দিরের চারপাশের এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আসলেই দৈব। পেছনের বটগাছ হতে যে ধোঁয়া বের হয় তা খুবই সুগন্ধিযুক্ত। এই ধোঁয়াগুলো অতি স্পষ্ট দৃশ্যমান। শোনা যায় অনেক আগে বটগাছের নিচে অনেক বড় বড় এবং বিষধর সাপের বাস ছিল, কিন্তু এগুলো এখন আর নেই। মন্দিরের চারপাশে বেশ অনেকটাই মন্দিরের জায়গা আছে। সমতল হতে প্রায় 20 হাত উপরে মন্দির অবস্থিত। এবার আসা যাক কেন মন্দিরটি জাগ্রত। স্থানীয় লোকমুখে শুনতে পাওয়া যায় যে কেউ যদি বিপদে পড়ে ভক্তিভাবে বাবা কালভৈরবকে ডাকে তাহলে তার মনোবাসনা পূর্ণ হয়। রাত্রিবেলায় ওই অঞ্চলে যদি কেউ পথের বিভ্রাট করেন আর ভক্তি ভরে বাবা কালভৈরবের শরণ নেন, তাৎক্ষণিক জ্বলন্ত প্রদীপ দৃশ্যমান হয়ে তাকে পথ প্রদর্শন করে তার গন্তব্যে পৌঁছে দেন। কেউ যদি রাত্রিতে খাল, বিল, পুকুর এ মাছ ধরতে গিয়ে বিপদগ্রস্ত হন আর যদি ওই সময়ে কালভৈরব বাবার নাম স্মরণ করেন তাহলে তিনি বিপদ থেকে মুক্তি লাভ করেন। আঞ্চলিক মানুষদের কাছে হাজারো রকমের ঘটনাও শুনতে পাওয়া যায়, আর গভীর বিশ্বাসে সবই হতে পারে। পাকা বিশ্বাসী মানুষের কাছে তিনি জ্যান্ত ভগবান। সনাতন ধর্মের সবচেয়ে বড় ও সার্বজনীন দুর্গাপূজা এই মন্দিরে অনুষ্ঠিত হয়। এছাড়াও কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, সূর্য পূজা, শীতলা পূজা, একনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। কোনো বিয়ে অনুষ্ঠিত হবার পূর্বে এখানে রূপসী পূজা করা হয়। বর্তমানে মন্দিরটি জাগ্রত ছাত্র সমাজ নামক যুবকদের দ্বারা তৈরি একটি সংগঠন এর উদ্যোগে 4 বৎসর যাবৎ একটি গীতা শিক্ষা কেন্দ্র চালু করা হয়েছে। এই গীতা শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা হলেন শ্রদ্ধেয় শ্রী সুনন্দন কানাইয়া দাস ব্রহ্মচারী মহোদয়, আর সহযোগিতায় আছেন স্থানীয়ভাবে রিঙ্কু দাস, অমল দাস, স্মৃতিভূষণ দাস, ডাক্তার অনন্ত কুমার দাস, বাবুলকান্তি দাস প্রমুখ উদ্যোগী ব্যক্তিবর্গ। শিক্ষার্থীর সংখ্যা 34 জন থেকে শুরু করে বর্তমানে 67 জনে উন্নীত হয়েছে। 4 জন শিক্ষক ও 67 জন শিক্ষার্থীর মধ্যে 40 জন মেয়ে ও 27 জন ছেলে। জাগ্রত ছাত্র সমাজ কর্তৃক শিক্ষার্থী দ্বারা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং কৃতিত্বের সাথে গান, গীতা পাঠ, চিত্রাঙ্কনে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে নিজেদের জাতীয় পর্যায়ে উন্নীত করে আসছে। এখানকার ভক্তবৃন্দরা মনে করেন যে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা পেলে এই মন্দিরটি দ্বারা হাজারো মানুষ তাদের ধর্ম, বর্ণ, কৃষ্টির সম্পর্কে জানতে পারবে আর হিন্দু হিসেবে গর্ববোধ করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এসেছি সিলেটের অজপাড়া গায়ে। আমি এই গ্রামের পরিচিতি সহ এই মন্দিরের বর্তমান পরিস্থিতি এবং এর উৎপত্তি কাল সম্পর্কে জানতে চাইব শ্রদ্ধেয় শ্রী স্মৃতিভূষণ দাস মহোদয়ের কাছ থেকে। ওনাকে সবাই এই এলাকায় মাস্টার মশাই বলে জানেন। কথা বলবো স্মৃতিভূষণ দাস মহোদয়ের কাছে।
স্মৃতিভূষণ দাস, পাতিলা সংগম শ্রী শ্রী কাল ভৈরব বাড়ির পূজা মণ্ডপের সভাপতি এবং কৃষ্ণনগর বাসিরপুর হাই স্কুলের প্রধান শিক্ষক। আমি প্রথমে বাবু জয়ন্ত বাবু মল্লিককে শুভেচ্ছা জানাই। উনি যে আমরা এই যে ক্ষুদ্র গ্রামে উনি যে আসছেন, আমরা কমিটির পক্ষ থেকে উনিকে জানাই স্বাগতম এবং ধন্যবাদ। তাই এখন আমি আমাদের উক্ত প্রতিষ্ঠানের লগ্ন থেকে শুরু করছি। আমি এই দু চারটা কথা প্রথমে বলি, এই পাতিলা সংগম কাল ভৈরব বাড়ি প্রায় 300 বছর হচ্ছে। কিন্তু কে প্রথমে নির্মাণ করলো বা কে করলো এটা আমরা মানে পুরা জানতে পারছি না। শুধু ওটাই জানছি প্রায় 300 বছর হচ্ছে এই মন্দিরতে বয়স। এই মন্দিরে পরিচালন কমিটি যারা ছিলেন তারা অত্যন্ত দক্ষের সহিত মন্দিরে কাজ করেছেন এবং অনেক উন্নতি হয়েছে। প্রথমে আমরা বলতে গেলে এই মন্দিরে গড়টা ছিল তোমার দক্ষিণ মুখায়, এখনো আছে এটা করিয়া। আর পরে আমরা সংস্কার করিয়া এটা গড়টা পশ্চিম মুখা করছি। বর্তমানে এই পশ্চিম মুখা গড়ের ভিতরেই আমরা শ্রী শ্রী কাল ভৈরব ঠাকুর আমরা স্থাপন করছি এবং আমরা প্রতি বৎসর এবং পূজা দিয়ে আসছি। এই মন্দির খুবই জাগ্রত, যে কোনো লোক অসহায় পড়লে বা বিপদগ্রস্ত হইলে যদি বাবা কাল ভৈরবের নামে মানুষ করে সে রেহাই পেয়ে যায় অথবা সুস্থ হয়ে যায়। এমনকি কোনো মানুষ যদি পথ হারিয়ে যায় পাহাড়ে পর্বতে বা বিলে, তখন বাবা ভৈরবকে স্মরণ করলে বাবা ভৈরব জাগ্রত আছেন এবং উনি ওই লোকটিকে আগে আনিয়া তার বাড়ি পর্যন্ত পৌঁছান। এইটাও প্রমাণ হইয়া গেছে। এই মন্দির প্রায় 20 শতক এই মন্দিরটি প্রতিষ্ঠিত এবং আর আমরা এই মন্দিরটি উন্নতি করার লাগে আমরা বারবার আমরা চেষ্টা করছি এবং সরকারের সাহায্য সহযোগিতা চাচ্ছি, কিন্তু সরকার সাহায্য সহায়তা দেয় না। আমরা গ্রামের লোকরাও তেমন প্রতাপশালী নাই, দরিদ্র বেশি, হিন্দুর সংখ্যাও কম, সনাতন ধর্মাবলী কম থাকায় আমরা এই মন্দিরটা উন্নত করছি না। আমি আশা করি যে ভবিষ্যতে যে আমাদেরকে সাহায্য সহায়তা যদি সবাই করে তাহলে মন্দিরটা আমরা পুরাপুরি করতে পারবো এবং আমরা আরো লোকজন মন্দিরে আসতে পারবে। আমার নাম মানিকলাল দাস। আমি পাটারঙ্গল গ্রামের শ্রী শ্রী কাল ভৈরব বাড়ি পরিচালনা কমিটির সভাপতি। এটা আজকে 300 বছর পুরাতন মন্দির, প্রতিষ্ঠা লগ্ন 300 বছর হবে। আমরা গল্প শুনেছি, এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটছে, আমাদের পূর্বপুরুষের নিকট হইতে গল্প শুনছি। আর বর্তমানে এখানে যে মনোবাঞ্ছা মানুষ করে তা শুনতে পূর্ণ হয়। আর এখানে সংস্কার কাজ চলছে। আমাদের এখানে তো লোক সংখ্যা কম, আর্থিক অবস্থাও তেমন নাই, সরকারি অনুদানও তেমন পাচ্ছি না। তাই আমাদের এখানে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, শীতলা পুজো এগুলা হয় বাৎসরিক, এবং বাৎসরিক ফাল্গুন মাসে অষ্টপ্রহর কীর্তন হইতেছে। আর জাগ্রত ছাত্র সমাজ অর্থাৎ গীতা পাঠ একটা পাঠক নিয়ে আর একটা সংগঠন আছে, প্রায় 60-65 জন ছাত্র নিয়েই 40 বছর ধরে এখানে চলছে।
শ্রী শ্রী কালবল্লভ ঠাকুরের বাড়ির সংলগ্ন আমাদের বাড়ি। আমরা গোটা পরিবার এবং আমাদের যে আশেপাশে যারা আছি, আমাদের সনাতন ধর্মকারী যারা রয়েছেন, প্রত্যেকে এই মন্দিরে আসেন। আমরা সেবায় নিয়োজিত আছি এবং আমরা প্রতিদিন আমার ফ্যামিলি থেকে আমরা অবগত, এটা পরিষ্কার, এটা পরিষ্কার রাখা এবং মন্দিরে সেবা দেওয়া, পূজা দেওয়া, এটা আমার দায়িত্ব। এবং আমি একটু একটু সাধনা করি বাবার। আর আজ থেকে 3-4 বছর আগে এখানে বিয়া বেরোচ্ছিল, সেটা আমি পরিচালনা করেছি। বাবার এখানে অনেক মানুষ হচ্ছে, অনেক মানত নিয়েছে এখানে, যেটা আমি মানত তুলে দিয়েছি বাবার কাছ থেকে, সেটা সফললব্ধ হচ্ছে। এটা কোনো সমস্যা হয় নাই, যে যেটা বলে গেছেন সেটাই হচ্ছে। 2-1 বছর পরে ওনারা আসে মানতটা পূর্ণ করে বাবার এখানে দিয়ে গেছেন। কেউ বাতাসি, কেউ কলার ছেড়ে, এইভাবে। এখানে কোনো যে আমার যে আমি পরিচালনা যেটাই করছি, সেখানে এখানে আমার বাবা এখানে হলপ করে বলছে আমাদের এখানে টাকা পয়সার কোনো বিষয় নেই, যে আমি একটা উপকার করলে আমাদেরকে কেউ কিছু দেবে, এটা আমরা চাই না বা এটা আমরা নেও না। আমরা যা কিছু কেউ দিয়ে গেলে আমরা বাবার নামে দিয়ে দিই। আমার নাম হইল শ্রী অনন্ত কুমার দাস, পাতিলাহাঙ্গন, স্থায়ী বাসিন্দা। আমি বৈরব বাড়ির কোষাধ্যক্ষ। আমরা এটার বৈরব বাড়ির উন্নতি কামনা করি, সরকারিভাবে হোক আর স্থানীয় পর্যায়ে হোক, চেষ্টা করতেছি। আর এখানে অনেকটা পূজা পার্বণ চলিতেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মনো টিভির পক্ষ থেকে এই প্রত্যন্ত অঞ্চলে যে কাল ভৈরব মন্দির এর প্রচার প্রসারের জন্য এসেছি। আমরা এখন এখানে যারা শিক্ষার্থী আছেন, গীতা শিক্ষার্থী, সনাতনী কৃষ্টিকে জাগ্রত করবার জন্য কিছু সংখ্যক শিক্ষার্থী তারা এগিয়ে এসেছে সনাতনী কৃষ্টিকে জানতে, তারা প্রচার করতে। সেখান থেকে আমি একজনের সাথে কথা বলছি। আপনার নাম? চৈত্রানী দাস। আপনি এখানে কি কি ক্লাস করছেন? গীতা ক্লাসের পাশাপাশি আমাদের যে ধর্মীয় সনাতন ধর্মের বিভিন্ন পৌরাণিক কথা বা ধর্মীয় সম্পর্কে বিভিন্ন কথা জানতে পারছি। পাশাপাশি গীতার বিভিন্ন শ্লোক একবারে মুখস্থ সহ লিখিতভাবে আমরা শিখতে পারছি। আচ্ছা, এখান থেকে আপনারা সনাতনী ধর্ম সম্পর্কে, সনাতন ধর্ম সম্পর্কে কি কি জানতে পারছেন? সনাতন ধর্ম সম্পর্কে আমরা জানতে পারছি যে আমাদের ধর্মের উৎপত্তি কোথায়, কিভাবে আসলো, পর্যায়ক্রমে কিভাবে আমাদের কাছে আসছে এবং বর্তমান অবস্থাটা কেমন, এগুলি জানতে পারছি। ধন্যবাদ। আমরা জানলাম এখানে শিক্ষার্থী আছেন, তারা শিখছেন, অনেক ভালো কিছু শিখছেন। এমনি করেই তারা এগিয়ে যাক, সনাতনী কৃষ্টিকে আরো জাগ্রত করুক। ধন্যবাদ। আমরা এখানে জানতে পারলাম প্রাচীন এই মন্দির, অনেক পুরাতন, 300 বছরের প্রায় এই মন্দির। এই মন্দিরে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সনাতনী কৃষ্টি বা হিন্দু সম্প্রদায়কে আরো উত্তরোত্তর বর্ধনের দিকে নিয়ে যেতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে সনাতনী যুব সংঘ কর্তৃক পরিচালিত গীতা শিক্ষা ক্লাস হচ্ছে। আমরা কথা বলছি গীতা শিক্ষার্থী, আমরা শুনছি লিম্পি রানী দাস গীতা শিক্ষার্থীর কাছ থেকে। কেমন আছেন আপনি? ভালো আছি। হ্যাঁ, আপনি এই শুনেছি এই স্কুলের গীতা স্কুলে আপনি একজন শিক্ষার্থী। আপনি এখান থেকে গীতা সম্পর্কে কি কি জানতে পারছেন? আমি এটা জানতে পেরেছি গীতা কি, গীতা কেন আসলো, গীতা কে প্রদান করলেন, গীতা প্রথম কাকে দেওয়া হয়েছিল, গীতার সারমর্ম কি, গীতার বিষয়বস্তু কি, গীতাকে কিভাবে বাস্তবিক জীবনে প্রয়োগ করতে হয় সেটা আমি জেনেছি। এই গীতা স্কুলের মধ্য দিয়ে আপনি সনাতনী কৃষ্টি সম্পর্কে বা সনাতন ধর্ম সম্পর্কে কি কি জানতে পারছেন? হ্যাঁ, আমি জানতে পেরেছি যে সনাতন শব্দের অর্থই হলো চিরন্তন, অর্থাৎ যা পূর্বে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে, আর এটা কোনো পরিবর্তন হবে না, আর এটি অনেক পুরাতন একটি ধর্ম, সেটি জানতে পেরেছি।
আর আপনি এই মন্দির সম্পর্কে কি বলবেন, আপনার মন্তব্য কি, এই মন্দিরটিকে কি করা উচিত? প্রথমে বলতে একটু কষ্টই হয় যে পাতলাসাঙ্গন গ্রামে কোনো সুপ্রতিষ্ঠিত মন্দির নেই। আর আমার একটা ঘটনা প্রথমে মনে পড়ে যায়, আমি যখন প্রথমে কলেজে গিয়েছিলাম একটি মেয়ে আমাকে জিজ্ঞেস করেছিল তোমার বাড়ি কোথায়, আমি বললাম পাতলাসাঙ্গন। মেয়েটি আমায় বললো পাতলাসাঙ্গন তো কোন দিকে, আমি বললাম মন্দিরের পাশে। মেয়েটি আমায় আবার বললো মন্দিরটি দেখতে কেমন, কেমন ফেমাস প্লেস, কেমন লোক আসা যাওয়া করে। মেয়েটির প্রশ্নগুলো উত্তর দিয়ে আমি নার্ভাস ফিল করছিলাম। যদি এখানে একটি সুপ্রতিষ্ঠিত মন্দির থাকতো তাহলে আমি আমার প্রশ্নের উত্তরগুলো দিতে একটু পাওয়ার ফিল করতাম। তাই আমি এটা মনে করি যে পাতলাসাঙ্গন গ্রামে যদি কোনো একটি সুপ্রতিষ্ঠিত মন্দির হয় তাহলে আমরা সবাই আনন্দিত হব, সেই সাথে উপকৃত হব। আমরা আমাদের লিজার টাইমে কোনো অকেশন ছাড়াই এখানে এসে আমাদের টাইম স্পেন্ড করতে পারবো, এখান থেকে নৈতিক গুণাবলী শিখতে পারবো এবং ভবিষ্যৎ জীবনে ভালো কিছু করার উৎসাহ পেতে পারবো। এটাই। আর সবচেয়ে বড় কথা হলো আমরা আমাদের ধর্মের প্রতি অর্থাৎ সনাতন ধর্মের প্রতি আরো বেশি অ্যাট্রাকটিভ হতে পারবো। ধন্যবাদ। এত সুন্দর মানসিকতা নিয়ে যে শিক্ষার্থীরা এই মন্দির প্রাঙ্গণে এসে তাদের সনাতনী কৃষ্টিকে শিক্ষার চেষ্টা করছেন, বুঝবার চেষ্টা করছেন, তাদের জ্ঞান আহরণ করবার চেষ্টা করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মনো টিভি থেকে জয়ন্ত মল্লিক, সিলেট, মৌলভীবাজার।